হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি অ্যালিস ইন বর্ডারল্যান্ড মুভিটা। অ্যান্ড বিলিভ মি, যদি স্কুইড গেম দেখে সেটা আপনার ভালো লেগে থাকে তাহলে আমি কথা দিতে পারি এইটা দেখার পরে আপনি এটার ফ্যান হয়ে যাবেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে স্কুইড গেমের আগে রিলিজ দেওয়া হয়েছিল এই সিরিজটা, কিন্তু কোনো একটা আননোন কারণে এই সিরিজটা অত বেশি হাইপ ক্রিয়েট করতে পারেনি, যেই জন্য এটা স্কুইড গেমের নিচেই চাপা পড়ে গেছে। তবে যাই হোক, যেহেতু আমরা আজকে এটা এক্সপ্লেন করছি এই জন্য আপনারাও এটা দেখার একটা সুযোগ পেয়ে গেলেন। অ্যান্ড এইটা দেখার পরে আপনারাই বিচার করবেন যে আসলে স্কুইড গেম সেরা নাকি এইটা সেরা। থাম্বনেলে যেমনটা দেখতে পেয়েছেন ঠিক তেমনটাই, এইটা হবে স্কুইড গেমের বাপ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি আরিসু নামের একটা ছেলেকে, যে কিনা খুবই ভালো একজন প্রো লেভেলের গেমার ছিল। আসলে সে এত ভালো গেমার ছিল যে আজ পর্যন্ত কেউ তাকে কোনো গেমে হারাতেই পারেনি। আর তাছাড়া আমরা জানতে পারি এগুলোর পাশাপাশি সে ম্যাথ এবং গাড়ির ব্যাপারেও অনেক বেশি ধারণা রাখে। আর এখানে সে তার বাবা এবং বড় ভাইয়ের সাথে একই বাসায় থাকতো। তবে এত কিছু নলেজ থাকা সত্ত্বেও আরিসু কোনো রকমে কোনো চাকরি করতো না, মানে সে শুধু শুধু ঘরে বসে বসে গেমই খেলতো। এটা থেকে তার কোনো ইনকামও হতো না। এই জন্য তার বাবা সবসময় তাকে বেকুব মনে করতো আর তার অযোগ্য সন্তান বলে মনে করতো। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্যই আরিসু কোনোভাবেই তার ঘরটাকে পছন্দ করতো না। এই জন্য সে বাইরে চলে আসে তার ফ্রেন্ডদের সঙ্গে মিট করার জন্য। আর তখন আমরা এদিকে তার একটা ফ্রেন্ডকে দেখতে পারি যে কিনা একটা বারে চাকরি করতো। আসলে একটু পরেই এই বারের মালিক এসে তাকে আচ্ছা রকম ধোলাই করে তাকে চাকরি থেকে বের করে দেয়, কারণ সে চক্কর চালাচ্ছিল সেই বারের মালিকের ওয়াইফের সাথে। আর যখন সেই বারের মালিক এটা দেখতে পারে তখন সে তাকে আচ্ছা রকম ধোলাই করে বের করে দেয়। আর এরপরে আমরা দেখতে পারি তাদের 3 নম্বর বন্ধুকে, যাকে তারা সবাই ছোট বলে ডাকতো, যে কিনা একটা বোরিং কর্পোরেট 9 to 5 জবের মধ্যে ছিল। এই জবটা করতে তার একেবারেই ভালো তো লাগছিল না, তবে বাধ্য হয়েই তাকে এটা করতে হচ্ছিল। আর তাছাড়া মাস শেষে যখন সে বেতন পেত তখন সেই বেতনের বড় একটা অংশ তার মা এসে নিয়ে যেত, যেই জন্য তার নিজের হাত খরচের মতো টাকাও তার কাছে থাকতো না। এখন আমরা তাদের 3 জনের লাইফ দেখেই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারি যে তাদের 3 জনের লাইফেই একটা একটা করে পেইন আছে, যেই পেইনগুলো অসহ্য রকমের তাদেরকে যন্ত্রণা দিচ্ছিল। তবে তারপরেও যখন তারা 3 জন একসাথে মিট করতো তখন তারা সমস্ত দুঃখগুলো ভুলে যেত আর তারা একসাথে ফুর্তি করা শুরু করতো। এমন করেই যখন একদিন রাস্তার ধারে তারা দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল তখন তারা চিন্তা করে যে যদি জম্বি ব্রেকডাউন শহরের মধ্যে হয়ে যেত তাহলে আমরা সবাই আবারও একটা সুযোগ পেয়ে যেতাম নিজের লাইফটাকে নতুন করে শুরু করতে। এই সমস্ত ব্যাপারগুলো বলে তারা হাসাহাসি করছিল আর তারা রোডের মধ্যে গিয়ে নাচানাচি করা শুরু করে দিয়েছিল, যেই জন্য একটা গাড়ির ডিসব্যালেন্স হয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে, যেই জন্য পুলিশও তাদেরকে ফলো করা শুরু করে। এই জন্য তারা পুলিশ থেকে বাঁচার জন্য দৌড়ে পালানো শুরু করে। আর একটা পর্যায়ে তারা একটা মলের বাথরুমের মধ্যে এসে লুকিয়ে পড়ে। তবে দুর্ভাগ্যবশত হঠাৎই তখন সমস্ত কারেন্ট চলে যায় আর বাথরুমের লাইটগুলো বন্ধ হয়ে যায়। আর তখনই আশ্চর্যজনকভাবে তারা লক্ষ্য করে যে একটু আগেও বাইরে যেই হইচই চিৎকার চেঁচামেচি হচ্ছিল সেই সমস্ত কিছুই হঠাৎ করেই থেমে গেছে। আর এই জন্য যখন আরিসু বাইরে গিয়ে চেক করে তখন সে পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পারে যে এখানে কোনো মানুষজন তো নেই, বরং তারা যখন বাইরে গিয়ে চেক করে তখন তারা দেখতে পারে রাস্তাঘাটে কোনো জায়গায় কোনো মানুষজন নেই। শহরটা একেবারে নিরিবিরি খালি পড়ে আছে। তাছাড়া পুরো শহরের মধ্যে অনেক খোঁজাখুঁজি করে তারা একটা কুকুর পর্যন্ত খুঁজে পায় না। তাছাড়া তারা দেখতে পারে যে এই পুরো শহরের মধ্যে লাইটও নেই। তবে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে ফাইনালি তারা এমন একটা বিল্ডিং পেয়ে যায় যেই বিল্ডিংয়ের মধ্যে বাতি জ্বলছিল। এই জন্য তারা সবাই চেক করতে সেই বিল্ডিংয়ের মধ্যে চলে আসে। তবে এখানে এসে তারা দেখতে পারে একটা জায়গায় গেম এরিয়া লেখা আছে। আর যখনই তারা আরও একটু সামনে আগায় তখন আমরা দেখতে পারি একটা লেজার লাইট অন হয়ে যায়। আর যখন তারা মধ্যে চলে আসে তখন তারা দেখতে পারে তাদের সামনে কতগুলো ফোন দেয়া ছিল। আর যখনই এই ফোনগুলো তারা হাতে নেয় তখন তাদের ফেস আইডির মাধ্যমে ফোনগুলো আনলক হয়ে যায়। আর তখন এই ফোনের মধ্যে তারা কিছু গেমের নিয়মকানুন পেয়ে যায়, কিছু গেম পেয়ে যায়। আর পরবর্তীতে তাদেরকে কি করে গেমগুলো খেলতে হবে সেই সমস্ত ইনস্ট্রাকশনগুলো দেয়া হবে। আর তখনই তারা দেখতে পারে তাদের মোবাইলের মধ্যে একটা টাইমারও অন হয়ে গিয়েছিল। আর তখনই আমরা দেখতে পারি এখানে একটা মেয়ে চলে আসে, যেই মেয়েটা কিনা এই গেম এরিয়ার মধ্যে অলরেডি ছিল। আর এই মেয়েটা এসে ছোট আইডি কার্ডটা নিয়ে যখনই বাইরের দিকে ছুঁড়ে মারে তখন এই আইডি কার্ডটা লেজার লাইটে পুরো ফুটো হয়ে যায়, মানে আইডি কার্ডটা পুরো জ্বলে যায়। আর এটা দেখার পরে তো তারা সবাই পুরোপুরি শকড হয়ে যায়। আর তখন এই মেয়েটা তাদেরকে বুঝিয়ে বলার ট্রাই করে যে যদি তোমরা কেউ গেম না খেলে পালিয়ে যাওয়ার ট্রাই করো তাহলে তোমাদেরকেও লেজার লাইট দিয়ে পুরো ফুটো করে দেওয়া হবে, মানে তোমাদেরকে মেরে ফেলা হবে। আর তখনই আমরা দেখতে পারি তাদের সামনে একটা কলেজ স্টুডেন্ট মেয়ে চলে আসে। আর যখনই সে তাদের সঙ্গে জয়েন করে তখনই তাদের গেমটা শুরু হয়ে যায়। আসলে তাদের প্রথম গেমের নাম ছিল ডাই অর অ্যালাইভ, মানে মরে যাও নয়তোবা জীবিত থাকো। আর তাছাড়া আমরা দেখতে পারি তাদের গেমের সিম্বল ছিল 3 হোপ, মানে এই কার্ডের নামটা। তো এরপরে তারা সবাই একটা রুমের মধ্যে চলে আসে। আর এখানে তারা দেখতে পারে দুই পাশে 2টা দরজা দেয়া আছে। একটার উপরে লেখা আছে ডেড আর একটার উপরে লেখা আছে অ্যালাইভ। এখানে তাদেরকে বলা হয় যে যদি তারা সঠিক দরজাটা সঠিক সময়ের মধ্যে খুলতে না পারে তাহলে তাদের সবাইকে মেরে ফেলা হবে। আর তখন আমরা দেখতে পারি আরিসুর বন্ধু ছোটু এই সমস্ত ব্যাপারগুলো তার মোবাইলের মধ্যে রেকর্ড করছিল। আসলে তার কাছে এখন পর্যন্ত এই সমস্ত ব্যাপারগুলো মজাই মনে হচ্ছিল, তার মনে হচ্ছিল কেউ একজন ফান করছে।
তবে তখনই তারা দেখতে পারে কোথা থেকে যেন তাদের রুমের মধ্যে গ্যাস এসে ভরে যাচ্ছে। আসলে তাদের এখানে এত বেশি গ্যাস চলে এসেছিল যে যদি তারা দ্রুত কোনো দরজা খুলে বেরিয়ে যেতে না পারে তাহলে এখানে আগুন জ্বলে তারা সবাই পুড়ে মারা যাবে। আর তখন আমরা দেখতে পারি সেই কলেজ স্টুডেন্ট মেয়েটা ভয় পেয়ে বলে যে এখানে যেই অ্যালাই বলা দরজাটা আছে আমাদের সেই দরজাটাই খোলা উচিত, কারণ সেই দরজা দিয়ে গেলেই আমরা বাঁচতে পারি। আর এইটা বলেই কোনো কিছু চিন্তা না করে সে দৌড়ে গিয়ে অ্যালাইভের দরজাটা খুলে ফেলে, যেই জন্য একটা লেজার এসে তাকে সেখানেই মেরে ফেলে। আর এইটা দেখার পরে তো তারা সবাই পুরোপুরি শক্ট হয়ে যায়। তবে তখন দ্বিতীয় যেই মেয়েটা ছিল সে দ্রুত গিয়ে ডেডওয়ালার দরজাটা খোলে, আর এই জন্য তারা কোনো রকমে একেবারে শেষ মুহূর্তে আগুন লাগার ঠিক আগ মুহূর্তে এই রুমের মধ্যে চলে আসে। তো এখন কোনো রকমে তারা জীবিত এই রুমের মধ্যে চলে তো এসেছে, তবে এখানে আসার পরেও তারা পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ তারা দেখতে পারে এই রুমের মধ্যেও দুইটা দরজা আছে, আর সিমিলারভাবে দুইটার মধ্যেই একটার মধ্যে ডেট আর একটার মধ্যে অ্যালাইভ লেখা আছে। আর এখন তারা এই গেমটাকে পুরো সিরিয়াসলি নেওয়া শুরু করেছে, কারণ তারা এটা ভালো করে বুঝে গিয়েছে যে যদি তারা 19 থেকে 20 করে তাহলে এই গেমের মধ্যে তাদের মৃত্যু হতে পারে, কারণ সেই মেয়েটা তাদের চোখের সামনেই মারা গিয়েছিল। আর তখন সেই মেয়েটা যেই মেয়েটা দরজাটা খুলে এখানে চলে এসেছে সেই মেয়েটা আরিসুকে বলে যে এইবার দরজা খোলার পালা হচ্ছে তোমার, তুমি গিয়ে দ্রুত একটা দরজা চুজ করো। তবে আসলে আরিসুর মধ্যে এতটাও সাহস ছিল না যে সে সাহস করে গিয়ে দরজাটাকে খুলবে। এই জন্য আরিসুর সেই ফ্রেন্ড যে কিনা একটু আগে বারে জব করছিল সেই ফ্রেন্ড সাহস করে একটা দরজা খুলে ফেলে, যদিও আরিসু বারবার করে তাকে আটকানোর ট্রাই করছিল কারণ এতেও তার মৃত্যু হতে পারত, কিন্তু সেই ফ্রেন্ডের ভাগ্য এতটাই ভালো ছিল যে সে যেই দরজাটা খুলে সেটা সঠিক হয়ে যায়, এই জন্য তারা সবাই জীবিত রয়ে যায়। তো এখন কোনো রকমে তারা জীবন বাঁচিয়ে এই রুমের মধ্যে চলে তো এসেছে, তবে তারা এখানে এসেও দেখতে পারে এখানে অলরেডি আরও দুইটা দরজা ছিল। এই জন্য তারা সবাই প্রচণ্ড কনফিউজ হয়ে যায়, তারা বুঝতেই পারছিল না এখন কোন দরজাটা তারা ওপেন করবে। এই জন্য আরিসুর ফ্রেন্ড তাকে বলে যে তোমার ব্রেইনের ইউজ করা উচিত, কারণ তুমি যেহেতু ভালো একজন গেমার এই জন্য তোমার ব্রেইনও অনেক শার্প, সো তুমি চাইলে তোমার ব্রেইন ইউজ করে একটা ক্যালকুলেশন করতেই পারবে। আর তখন আমরা দেখতে পারি আরিসুর মনে পড়ে যায় যখন সে বিল্ডিংয়ের মধ্যে ঢুকেছিল তখন সে লিফটের কাছে একটা ম্যাপ দেখতে পেয়েছিল। আসলে সেই ম্যাপের মধ্যে লক্ষ্য করে সে দেখতে পেয়েছিল এখানে 7টা রুম ছিল, আর যদি এখন তারা এই গেম থেকে বাঁচতে চায় তাহলে তাদেরকে সেই দরজাটাই খুলতে হবে যেই দরজাটা রুমের ভেতর দিকের দরজা। তো এই জন্য তারা তাড়াহুড়ো করে সেই দরজাটা খুলে ফেলে আর কোনো রকমে তারা এই রুমের মধ্যে চলে আসে। তবে এখানে এসে তারা আবারও দুটা দরজা পেয়ে যায়, তবে তারা দেখতে পারে তারা সেই রুমের মধ্যে চলে এসেছে যেই রুমের মধ্যে প্রথমবার তারা এসেছিল, মানে প্রথম যেই মেয়েটা দরজা খুলে মারা গিয়েছিল। এরপর তার বন্ধু যেই ভিডিওগুলো করেছিল, মানে ছোট মোবাইলে যেই ভিডিওগুলো করেছিল সেই ভিডিওগুলো আরিসু দেখা শুরু করে। আর এই ভিডিওর মধ্যে তারা দেখতে পারে যে যখন সেই মেয়েটা দরজা খুলে বাইরে গিয়েছিল তখন ওই পাশে আর কোনো দরজাই ছিল না, যার মানে এইটাই ছিল শেষ পয়েন্ট। এই জন্য তারা বুঝতেই পারছিল না যে এখন তারা ওই দরজাটা খুলবে নাকি এই দরজাটা খুলবে, কারণ এই দরজাটা খুলে তো সেই মেয়েটা আগে মারা গিয়েছিল। তবে যেহেতু তাদের হাতে সময়ও অনেক কম ছিল এই জন্য তাদেরকে বাধ্য হয়ে রিস্ক নিতে হয়। আর যখন তারা অ্যালাই বলা দরজাটাকে এবার খুলে ফেলে তখন আর তাদের কোনো ক্ষতি হয় না, তারা এই পারে চলে আসে। আর এমন করে আমরা দেখতে পারি যখন তারা বাইরে চলে আসে তখন এই তাড়াহুড়ার মধ্যে তার বন্ধু ছোটুর পায়ে একটু আহত হয়ে যায়, কারণ তার পায়ে আগুন লেগে যায়। তবে কোনো রকমে তারা যেহেতু গেম থেকে বাইরে চলে এসেছে তার মানে প্রথম রাউন্ডটা তারা কমপ্লিট করে ফেলেছে। এরপরে যখন তারা ফাইনালি আরও একটু সামনে আসে তখন তারা 3 অপসের একটা কার্ড পেয়ে যায়, মানে যেই কার্ড অনুসারে এই গেমটাকে ডিজাইন করা হয়েছিল। আর তখনই তাদের সবার ফোনে একটা মেসেজ চলে আসে যেখানে বলা হয় এই গেমটা কমপ্লিট করার জন্য তাদের সবাইকে 3 দিনের ভিসা দেওয়া হয়েছে। আর এই 3 দিনের ভিসা মানে তারা 3 দিন গেম না খেলেও জীবিত থাকতে পারবে। আর যেহেতু এই কার্ডের নাম্বারই ছিল 3 এই জন্য তাদেরকে 3 দিনের ভিসা দেওয়া হয়েছে। তো এখান থেকে গল্পটা সামনের দিকে কন্টিনিউ করার আগে আমি তাদের গেম সম্পর্কে আপনাদেরকে আরও একটু ডিটেলি বলে দিই, মানে তাদের গেমের কিছু নিয়মকানুন সম্পর্কে বলে দিই। আসলে এই কার্ডগুলো তাদের গেমের সাথে প্রত্যক্ষভাবে জড়িত, মানে যদি তাদেরকে স্পেডের কার্ড দেওয়া হয় তার মানে তাদেরকে ফিজিক্যাল কোনো গেম খেলতে হবে, মানে সেই গেমের মধ্যে তাদের নিজেদের শরীরকে ইউজ করতে হবে। আর যদি কার্ড ক্লাবের হয়, মানে এই পাতার মতো জিনিসটার, তাহলে তারা একটা টিম হয়ে সেই গেমটাকে খেলবে। তবে যদি কার্ড ডায়মন্ডের হয়, মানে এই 4 কোণার সিম্বলের হয়, তাহলে তাদেরকে মাইন্ড গেম খেলতে হবে, মানে সেই গেমটাকে শেষ করতে হবে ব্রেইনের ইউজ করে। আর সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে যদি গেমটা হার্ডের হয়, মানে এই লাভ শেপের কার্ডের হয়, তাহলে সেটা হবে সবচেয়ে ভয়ঙ্কর, কারণ সেখানে তাদের একে অন্যকে ধোঁকা দিতে হবে, সেখানে খেলতে হবে তাদের ইমোশনের সাথে। তো এখন গল্পে আমরা দেখতে পারি তারা সবাই 3 দিনের ভিসা তো পেয়ে গিয়েছিল, তবে এই ভিসা কি, এটার কাজ কি, এই ব্যাপারগুলো তারা এখন পর্যন্ত কিছু বুঝে উঠতে পারছিল না। তবে তারা এই ব্যাপারগুলো খুব শীঘ্রই বুঝে যায় যখন তাদের সামনেই একটা বৃদ্ধ লোকের মৃত্যু হয়ে যায়, কারণ সেই বৃদ্ধ লোকের ভিসা এক্সপায়ার হয়ে গিয়েছিল। আর এটা দেখার পরে তারা এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে যদি তাদের ভিসাও এক্সপায়ার হয়ে যায়, মানে তাদের ভিসার ডেট শেষ হয়ে যায়, তাহলে একটা সময় তাদেরকেও মেরে ফেলা হবে, যেমন সেই বৃদ্ধকে লেজার লাইট দিয়ে মেরে ফেলা হয়েছিল। মানে এই পৃথিবীর মধ্যে বাঁচতে হলে তাদেরকে এমন মৃত্যুর খেলা খেলতেই হবে, আর এই মৃত্যুর খেলাতে যদি তারা টিকতে পারে তাহলেই তারা পৃথিবীতে জীবিত থাকতে পারবে। আর যদি খেলার মধ্যে তারা মারা যায় তাহলে তো সেখানেই তাদের গল্প শেষ।
তো এরপর আমরা দেখতে পারি তারা সবাই গিয়ে একটা বাসার মধ্যে রেস্ট করা শুরু করে, কারণ যেহেতু তাদের কাছে 3 দিনের ভিসা ছিল আর তাছাড়া তার বন্ধু ছোটও একটু আহত হয়ে গিয়েছিল, এই জন্য তার ব্যান্ডেজ ট্যান্ডেজ করে তারা রেস্ট করার সিদ্ধান্ত নেয়, কারণ 3 দিন তারা চাইলে রেস্ট করতেই পারবে। আর এখানে যখন তারা খাবার দাবার খেয়ে কথাবার্তা বলছিল তখন আমরা দেখতে পারি সেই মেয়েটা এসে তার গল্প বলা শুরু করে। সেই মেয়েটা বলে যে সে এখানে 3 দিন ধরে আটকা পড়ে আছে, তাছাড়া সে ইতিমধ্যে 2টা গেম কমপ্লিটও করেছে, মানে 2টা গেম সে অলরেডি খেলে ফেলেছে। আর এই সমস্ত কথাবার্তাগুলোর মধ্যেই আরুসু তাদের সবাইকে বলে যে আজকে রাতের বেলায়ও সে তার বন্ধুকে নিয়ে একটা গেম খেলতে যাবে এবং সে সেখানে একটা ডাক্তারকে খুঁজে বের করার ট্রাই করবে। যদি সেই গেমের কোনো প্লেয়ার ডাক্তার থাকে তাহলে ছোটুর চিকিৎসা করানোর জন্য সে তাকে অবশ্যই এখানে নিয়ে আসবে, কারণ ছোটুর পায়ের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তবে যখন তারা বসে বসে কথাবার্তা বলছিল তখন তারা লক্ষ্য করে যে এখানে শুধুমাত্র রেডিওগুলোই কাজ করছিল, তাছাড়া বাকি অন্য যে ইলেকট্রনিক ডিভাইসগুলো ছিল সেগুলো এখানে কাজ করছিল না। আর এরপরে যখন রাত হয়ে যায় তখন ছোটুর সঙ্গে সেই মেয়েটাকে এখানে রেখে দিয়ে তারা 2 বন্ধু চলে আসে আবারও গেম খেলার জন্য তারা সেই গেমওয়ালা বিল্ডিংয়ের মধ্যে চলে আসে। এখানে আমরা দেখতে পারি আরও অনেকগুলো প্লেয়ার এসে জমা হয়ে গিয়েছিল, আর এখানে সাদা চুলওয়ালা একটা ছেলেকেও আমরা দেখতে পারি যে কিনা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কোনো একটা ডিভাইসকে চার্জ করছিল। একটু পরে এখানে আমরা উসাগি নামের একটা মেয়েকেও দেখতে পারি যে কিনা খুবই ভালো একজন মাউন্টেন ক্লাইম্বার ছিল। আসলে পাহাড়ে চড়া তার স্বপ্ন ছিল এবং পাহাড়ে চড়তে সে পছন্দও করত। তবে আমরা এটাও জানতে পারি যে সে দল হয়ে কাজ করতে চায় না, তার একা একা কাজ করাটাই পছন্দ। এখানে এই গেমটার নাম দেওয়া হয় ট্যাগ, মানে তাদেরকে ট্যাগার থেকে বাঁচতে হবে যারা কিনা তাদেরকে নিশানা করে শ্যুট করবে। আর তাছাড়া আমরা দেখতে পারি এই গেমটা ছিল 5 অফ স্পিরিটের, মানে এই গেমের মধ্যে তাদেরকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, মানে তাদের সবার শরীরকে এই গেমের মধ্যে কাজে লাগাতে হবে। আসলে এই গেমের নিয়ম ছিল এই বিল্ডিংয়ের মধ্যে কোনো একটা রুমের মধ্যে একটা বাটন আছে, তাদেরকে এই বাটনটা মাত্র 20 মিনিটের মধ্যে গিয়ে প্রেস করতে হবে, তাহলেই তারা গেমটা উইন করে ফেলবে। আর এর মাঝখানে তাদের উপরে বিভিন্নভাবে শ্যুট করা হবে, এই শ্যুটিংগুলো থেকেও তাদেরকে বাঁচতে হবে। যদি তারা 20 মিনিটের মধ্যে এই বাটনে প্রেস করতে না পারে তাহলে এই পুরো বিল্ডিংটাকে একসাথে ব্লাস্ট করিয়ে দেওয়া হবে, যেই জন্য তাদের সবার মৃত্যু বিল্ডিংয়ের নিচে চাপা পড়েই হয়ে যাবে। আমরা দেখতে পারি সাদা চুলওয়ালা যেই ছেলেটা ছিল সে উপরের ফ্লোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত ব্যাপারগুলো দেখছিল আর সবাইকে হাই হ্যালো করছিল। আর তখনই আমরা দেখতে পারি ঘোড়ার মাস্ক পরে একটা লোক চলে আসে যে কিনা এসেই মৃত্যুর খেলা শুরু করে দেয়, যে বন্দুক নিয়ে এসেই সবাইকে শ্যুট করে মারা শুরু করে। আর এক এক করে যখন সবাইকে মরতে তারা দেখতে পাচ্ছিল তখন তারা সবাই এখানে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। তবে এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে আরএসও এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে যেই লোকটা শ্যুট করে সবাইকে মারছে সে যেহেতু ঘোড়ার মাস্ক পরে আছে এই জন্য সে শুধুমাত্র সামনের দিকেই দেখতে পারবে, সে ডানে বামে বা পেছনে তো ভুলেও দেখতে পারবে না। এই জন্য আরিসু সবাইকে চিৎকার করে করে এই ব্যাপারটা জানিয়ে দেয় যাতে করে সবাই নিজেদেরকে সেভ করে কোনো রকমে সেই দরজাটা খুঁজে বের করতে পারে আর ফাইনালি তারা নিজেদেরকে ফ্রি করতে পারে। আর এটা শোনার পরে ইউসাগি যাকে কিনা শ্যুট করে সেই লোকটা মেরেই ফেলতে যাচ্ছিল সে তার মাউন্টেন ক্লাইম্বিংয়ের সাহায্য নিয়ে একটা পাইপ বেয়ে বেয়ে উপরের ফ্লোরে চলে যায় আর সেখানে গিয়ে দরজাগুলোকে চেক করা শুরু করে। এখানে আরিসু আরও একটা প্লেয়ারকে দেখতে পারে যেই প্লেয়ারের নাম ছিল আগুনি। আসলে আগুনি ছিল একজন ট্রেন ফাইটার, এই জন্য আগুনি তার সহযোগী যেই লোকটা ছিল তাকে বলে যে যেই নিশানাবাজ আমাদেরকে শ্যুট করছে তাকে তুমি তোমার পেছনে লাগিয়ে নিচের ফ্লোরে নিয়ে আসবে আর তখনই আমি পেছন থেকে আক্রমণ করে তাকে সেখানে মেরে ফেলবো। আর এটা বলার পরে যখনই তার চার্লি সেই শ্যুটারের কাছে যায় আর শ্যুটার তাকে ফলো করতে করতে নিচে চলে আসে তখন আগুনি তাকে শ্যুট করে মারে না, বরং সে তার গুলিগুলো শেষ হওয়ার জন্য ওয়েট করা শুরু করে। আর এই সুযোগে সেই শ্যুটার তার চার্লিকেও শ্যুট করে মেরে ফেলে। মানে আমরা বুঝতে পারি আগুনি ইচ্ছা করে তার চার্লিকে মেরে দিয়েছে, মানে সে চাইলে বাঁচাতে পারতো কিন্তু সে বাঁচায়নি। মানে আমরা এতে করে বুঝতে পারি যে আগুনি হচ্ছে খুবই অদ্ভুত রকমের একটা ক্যারেক্টার। তবে এরপরেই আগুনি গিয়ে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে সেই লোকটার উপরে আক্রমণ করে আর তাকে মারার অনেক রকম করে ট্রাই করে, তবে কোনোভাবেই সে সেই লোকটার সাথে পেরে উঠছিল না, কারণ সেই লোকটাও ছিল ভয়ঙ্কর একজন ফাইটার। তবে তখনই আরিসু এদিকে একটা দরজা লক্ষ্য করে যেই দরজার চারপাশে অনেকগুলো বুলেট ছিল। আসলে সেইটা দেখার পরে এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এই দরজার পেছনে তো অবশ্যই কিছু না কিছু আছে, কারণ যদি এই দরজার পেছনে কিছু নাই থাকতো তাহলে এই শ্যুটার এই দরজার কাছেই এতগুলো শ্যুট করতো না। আর তখন আমরা সাদা চুলওয়ালা সেই ছেলেটাকেও দেখতে পারি যে কিনা এই ব্যাপারটা অলরেডি অনুধাবন করে ফেলেছিল, এই জন্য সেও এই দরজার সামনে চলে আসে। আর এরপরে আরিসু আর সেই ছেলেটা যখন মধ্যে আসে তখন তারা এখানে কোনো বাটন তো পায় না, কিন্তু এখানে মাস্ক পরা আরও একটা লোক দাঁড়িয়েছিল যাকে কিনা তাদের দুজনকে ফেস করতে হয়। সে যখনই তাদেরকে শ্যুট করে মারতে যাচ্ছিল তখন আমরা দেখতে পারি সাদা চুলওয়ালা সেই ছেলেটা তার হাতের যে ডিভাইসটা ছিল সেটা দিয়ে একটা কারেন্টের শক তাকে দেয়, যেই জন্য সেই লোকটা সেখানে বেহুশ হয়ে পড়ে যায়। আসলে এটা ছিল সেই ডিভাইসটা যেটাকে শুরুতে আমরা চার্জ হতে দেখতে পেয়েছিলাম। তবে একটু পরে আমরা দেখতে পারি সেই মুখোশ পরা লোকটা আবারও হুশে চলে আসে আর সে তাদের দুজনকেই শ্যুট করে মেরে ফেলার ট্রাই করে। আরিসু কোনো রকমে নিজের জীবনটা বাঁচিয়ে অন্য একটা রুমের মধ্যে চলে যায়। আর যখনই সেই রুমের মধ্যে এসে দরজা লক করে দেয় তখন সে দেখতে পারে যে এই রুমের মধ্যে 2টা বাটন ছিল, দুই দিকে 2টা বাটন দেয়া ছিল আর এই 2টা বাটনকে একসাথেই প্রেস করতে হতো। তো
তো এই জন্য আরিসু বাইরে গিয়ে চিৎকার করে তাদের সবাইকে ডাকা শুরু করে যাতে করে কেউ একজন তাকে সাহায্য করার জন্য আসে। আর তখনই আমরা দেখতে পারি এখানে উসাকি নামের সেই মেয়েটা কোনো রকমে ক্লাইম্বিং করে চলে আসে। তবে এখানে এসে সে দেখতে পারে যে ঘোড়ার মুখোশ পরা অন্য একটা লোক এসে তাদের উপরে শ্যুট করার ট্রাই করছে। আসলে এই লোকটা এসে আরিসুর সাথে ফাইট করছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরেই উসাকি তার বুদ্ধিমত্তার ইউজ করে সেই সাদা চুলওয়ালা ছেলেটার ডিভাইসটার মাধ্যমে এই মাস্ক পরা শুটারকে একটা শক দিয়ে দেয়, যেই জন্য এই মাস্ক পরা শুটার সেখানে আহত হয়ে যায়। আর এরপরে তারা দুজন কোনো রকমে একেবারে শেষ মুহূর্তে মানে মাত্র 1 সেকেন্ড আগে গিয়ে একসাথে বাটনটা প্রেস করে দেয়, যেই জন্য কোনো রকমে তাদের জীবনটা সেভ হয়ে যায়, মানে একেবারে শেষ মুহূর্তে। তারা তো ভেবেছিল যে যেহেতু সময় শেষ হয়ে গেছে তারা মৃত্যুর দ্বারপ্রান্তেই চলে এসেছে, যে কোনো সময় ব্লাস্ট করতেই পারে, কারণ 1 সেকেন্ডের ব্যবধানে আর কিছু নাও হতে পারে। কিন্তু আমরা দেখতে পারি যে আসলে 1 সেকেন্ডের ব্যবধানের জন্যই তারা কোনো রকমে সেভ হয়ে যায়। আর এরপরে যখনই সেই ঘোড়ার মাস্ক পরা লোকটা তার মুখোশটাকে খুলে তখন তারা দেখতে পারে এটা ছিল একটা মহিলা। আসলে এই মহিলাও একটা গেমের মধ্যে ছিল, তার টাস্ক ছিল তাদের সবাইকে শ্যুট করে মেরে ফেলা। তবে যেহেতু সে তাদের সবাইকে শ্যুট করতে মারতে পারেনি এই জন্য সে তার গেমটা হেরে গিয়েছে। আর তখন আরিসু দেখতে পারে এই মহিলার গলার মধ্যে একটা বেল্টের মতো জিনিসও লাগানো ছিল, যেটা কিনা একটু পরেই ভয়ঙ্কর একটা ব্লাস্ট হয়ে এই মহিলার সেখানেই মৃত্যু হয়ে যায়, কারণ যেহেতু সে গেমে হেরে গেছে। আর এরপরে আরিসু একটা ওয়াকি টকি নিয়ে তার বন্ধুর সাথে কথা বলার ট্রাই করে। আর তারা দুজন খুব সহজেই ওয়াকি টকিকে কানেক্ট করতে পারে, মানে তারা বুঝতে পারে যে এই দেশের মধ্যে ওয়াকি টকি কাজ করছে আর বাকি কিছুই কাজ করছে না, মানে শুধুমাত্র রেডিও ফ্রিকোয়েন্সিই কাজ করছে। আর তখন তারা দুজন এই ওয়াকি টকির মাধ্যমে এই জিনিসটাও বলে যে তাদের দুজনকে একটা বীজ খুঁজে বের করতে হবে, কারণ তারা জেনেছে সেই বীজের মধ্যে কিছু একটা আছে। আর এদিকে আমরা দেখতে পারি সাদা চুলওয়ালা সেই ছেলেটা যখন সেই মৃত মহিলাটার লাশের কাছে আসে তখন তার পকেটের মধ্যে সে একটা সাদা কাগজ পেয়ে যায়, যেই কাগজের মধ্যে এলোমেলো করে কিছু একটা আঁকা জোকা ছিল। এই জন্য সেই কাগজটা নিয়ে তার নিজের কাছে রেখে দেয়। এরপরে যখন তারা সবাই আবারও সেই বাসায় ব্যাক করে যেখানে তারা ছোট আর সেই মেয়েটাকে রেখে দিয়ে চলে গিয়েছিল, তখন তারা সবাই খুবই হ্যাপি ছিল। তবে এখানে বসে তাদের বারওয়ালা সেই বন্ধুটা ডিসকাশন করা শুরু করে সেই মেসেজটা সম্পর্কে, যেই মেসেজটা তারা ওয়াকি টকিতে পেয়েছিল। আসলে ওয়াকি টকিতে তাদেরকে বারবার একটা বিচে যাওয়ার জন্য বলছিল, যেই বিচের মধ্যে কিছু একটা আছে। তবে তখন আমরা জানতে পারি ছোট এবং সেই মেয়েটা মানে যারা এখানে রয়ে গিয়েছিল তাদের ভিসার মেয়াদও শেষ হয়ে যাচ্ছিল, এই জন্য তাদেরকে ভিসার মেয়াদ রেনু করানোর জন্য আবারও কোনো নতুন গেম খেলতে হবে। আর এটা অন্য কেউ তাদের হয়ে খেললে হবে না, ফিজিক্যালি তাদেরকেই এই গেমটা খেলতে হবে। এই জন্য ফাইনালি তারা একটা গেম খেলতে চলে আসে, যেই গেমের নাম হচ্ছে হাইড অ্যান্ড সিক। এখানে এই গেমটা খেলার জন্য তাদেরকে বেল্ট দেওয়া হয় আর একটা চশমা দেওয়া হয়। আর যখনই তারা চশমাটা চোখে লাগায় আর বেল্টটা গলায় লাগায় তখন এই বেল্টটা ঠিক সেই রকম করেই লক হয়ে যায় যেমন বেল্ট আরিসু দেখতে পেয়েছিল সেই মহিলার গলাতে। আর এখানে যখনই তারা চশমাটা চোখে দেয় তখন তারা দেখতে পারে যে এই চশমার মাধ্যমে তারা একে অন্যের ফেসকে স্ক্যান করতে পারছিল। আসলে এই গেমটা হচ্ছে গিয়ে আমাদের চোর পুলিশ গেমের মতো, মানে এখানে সবাই লুকাবে আর একজন বাকি থাকবে যে কিনা এক এক করে তাদের সবাইকে খুঁজে বের করবে। আর তাছাড়া তখন আমরা জানতে পারি এই গেমটা হচ্ছে 7 অফ হার্টের গেম, মানে কার্ড নম্বর 7 এর গেম, কিন্তু এই কার্ডটা হচ্ছে হার্টের কার্ড। তার মানে এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে আসলে এই গেমটা হবে ইমোশনাল একটা গেম। এই গেম তাদের ইমোশন নিয়ে খেলবে। আসলে এই গেমের মধ্যে একজনকে ওলফ হিসেবে সিলেক্ট করা হবে আর এই ওলফ কাজ করবে আমাদের পুলিশের মতো, আর বাকি সবাই ওলফের থেকে লুকিয়ে থাকার ট্রাই করবে। তবে ওলফ যাকে চিনে ফেলবে সে হয়ে যাবে পরবর্তী ওলফ, আর বাকি সবাই তার থেকে পরবর্তীতে লুকিয়ে থাকবে। তবে গেমের 15 মিনিট শেষ হয়ে যাওয়ার পরে যে ওলফ হয়ে থাকবে শুধুমাত্র সেই জীবিত থাকবে আর বাকি সবাইকে মেরে ফেলা হবে। মানে আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারি যে এই গেমটা খেলার পরে শুধুমাত্র এখান থেকে একজনই জীবিত বেরোতে পারবে আর বাকি সবাইকে মেরে ফেলা হবে। আর এই সমস্ত ব্যাপারগুলো যখন আরিসুর বন্ধু ছোট শুনতে পারে তখন সে পুরো পাগলের মতো হয়ে যায় আর সেই বেল্টগুলো খুলে ফেলার ট্রাই করে, তবে কোনোভাবেই সে এটা করতে পারছিল না। আর তখন আরিসু তাকে সাবধান করে দিয়ে বলে যে এমনটা করা একেবারেই ঠিক হবে না, কারণ এমনটা করলে এটা যেই কোনো সময় ব্লাস্ট করতে পারে। তবে তখনই আমরা দেখতে পারি তারা যখন একে অন্যের চোখের দিকে ভালো করে তাকায় তখনই আরিসু ওলফ হয়ে যায়। আসলে যেহেতু তাদের দুজনের মধ্যে খুবই সুন্দর একটা আই কন্টাক্ট হয়েছিল, মানে তারা একে অন্যের চোখের দিকে তাকিয়েছিল, এই জন্যই আরিসু ওলফে কনভার্ট হয়ে গিয়েছিল। আর এতে করে তারা সবাই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে ওলফে কনভার্ট হওয়ার জন্য তাদেরকে কি করতে হবে। ওলফে কনভার্ট হওয়ার জন্য শুধুমাত্র যে ওলফ আছে তার দিকে নজর দিয়ে তাকিয়ে থাকতে হবে, মানে তার চোখে চোখে পড়তে হবে। তো এরপরে যখন সেই মেয়েটা ওলফ হয়ে যায় তখন সে দৌড়ে গিয়ে একটা গার্ডেনের মধ্যে লুকিয়ে পড়ে। আসলে সে চাইছিল যাতে করে তাকে কেউ খুঁজে বের করতে না পারে আর এই গেমের পুরো 15টা মিনিট সে এখানে লুকিয়ে থাকতে পারে, কারণ এমনটা করতে পারলে সে একাই জীবিত রয়ে যাবে আর বাকি 3জনকে শ্যুট করে মেরে ফেলা হবে।
তবে আমরা দেখতে পারি যে তাদের বন্ধু যে বারে কাজ করত সে এসে কোনো রকমে সেই মেয়েটাকে খুঁজে বের করে ফেলে আর তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়, কারণ আই কন্ট্যাক্ট না হলে কোনোভাবেই সে ওলফে কনভার্ট হতে পারবে না। আর তখন এখানে দৌড়ে আরিসুও চলে আসে আর ভুল করে সেই মেয়েটার সঙ্গে আরিসুর আই কন্ট্যাক্ট হয়ে যায়, যেই জন্য আরিসু ওলফ হয়ে যায়। তবে তখন আমরা দেখতে পারি তারা দুজন আরিসুকে দুই পাশ থেকে ঘিরে ধরে আরিসুকে পিটিয়ে যেই কোনো ওয়েতে তারা ওলফ হতে চাইছিল। তবে তখনই আমরা দেখতে পারি এখানে ছোটু চলে আসে, যে কিনা এসে সেই মেয়েটার উপরে আক্রমণ করে দিয়ে আরিসুকে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বলে। আর যখন তারা এই সমস্ত কাজগুলো করছিল তখন আমরা দেখতে পারি তারা তিনজনই তাদের পুরনো স্মৃতিগুলোকে মনে করছিল। আসলে একটা সময় তারা তিনজনই সোনালী দিনগুলো পার করেছিল, তারা তিনজনই ছিল বেস্ট ফ্রেন্ড, এই জন্য কত সুন্দর সুন্দর মুহূর্তই না তারা পার করেছে, তারা একসাথেই সব সময় ছিল। কিন্তু আজকে এই গেমের জন্য তারা একে অন্যের শত্রু হয়ে গেছে, তারা একে অন্যকে যেই কোনো ওয়েতে মারতে চাইছে। এখন এই সমস্ত ব্যাপারগুলো মনে করে আরিসু পাগলের মতো কান্না করছিল, কারণ সেটা ক্লিয়ারলি বুঝে গিয়েছিল যে আসলে সে বেঁচে থেকেও মরার মতো থাকবে যদি তার বন্ধুরা তার থেকে চলে যায়। এই জন্য সে তার সমস্ত বন্ধুদেরকে খোঁজা শুরু করে আর সবাইকে চিৎকার করে করে ডাকা শুরু করে, কিন্তু কেউই তার ডাকে সাড়া দিচ্ছিল না। আর সেই মেয়েটা চিৎকার করার ট্রাই করলেও ছোট তার মুখ চেপে ধরে রাখছিল। আসলে তারা দুজনেই সিদ্ধান্ত নিয়েছিল যে আরিসুই পরবর্তীতে এই গেমটাকে কন্টিনিউ করবে, কারণ তারা যদি কন্টিনিউ করে তাহলেও তারা সার্ভাইভ করতে পারবে না। এই জন্য তারা দুজন গিভ আপই করে দিয়েছিল। কিন্তু একেবারে লাস্টের 10 সেকেন্ডের মাথায় আরিসু ফাইনালি তার সেই বারওয়ালা বন্ধুকে সামনে পেয়েই যায়। এখানে সে আরিসুকে বলে, আরিসু সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ। আর এতটুকু বলার সঙ্গে সঙ্গেই তার গলার বেলটা ব্লাস্ট হয়ে যায়, যেই জন্য তার মাথা পুরো গুরু গুরু হয়ে যায়। আর আরিসু যখন এই ব্যাপারটা দেখতে পারে আর সে দেখতে পারে তার দুইটা বন্ধুই তার চোখের সামনে মারা গিয়েছে, তাদের মাথাগুলো গুরু গুরু হয়ে গেছে, তখন সে পাগলের মতো কান্নাকাটি করা শুরু করে। আসলে সে এখন জীবিত থেকে করবেটাই কি, সে এই জিনিসটাও কোনোভাবে বুঝতে পারছিল না, এই জন্য সে পাগলের মতো কান্না করছিল। অ্যান্ড বিলিভ মি, যদি এই এপিসোডটা আপনি মন দিয়ে দেখেন তাহলে এই এপিসোড দেখার পরে আপনি কান্না করতে বাধ্য হবেন। আমি নিজেও কান্না করে দিয়েছিলাম। তো এরপরে পরদিন সকালবেলা যখন উসাগি খাবারের সন্ধান করার জন্য বাইরে বের হয় তখন সে দেখতে পারে আরিসু রাস্তার মধ্যে পাগলের মতো পড়ে আসে, এই জন্য সে তাকে সেখান থেকে উঠিয়ে তার ঘরের মধ্যে নিয়ে আসে। আর এখানে আমরা জানতে পারি যে উসাগির সবসময় একাকিত্বই পছন্দ, সে একা ঘরের মধ্যে থাকতেই পছন্দ করে। তবে যখন আরিসু জ্ঞান ফিরে পায় তখন সে তাকে বলে যে তুমি যেহেতু গেমের মধ্যে আমাকে সাহায্য করেছিলে এই জন্য আমি তোমার সাহায্য করার ট্রাই করছি। তবে আরিসু তার সাহায্য কোনোভাবেই চাইছিল না, কারণ আরিসু যেহেতু তার বন্ধুদের হারিয়ে ফেলেছে এই জন্য সে আর বাঁচতেই চাইছিল না। তবে তখন উসাগি তাকে বলে যে আমার বাবা ছিল একজন ফেমাস মাউন্টেন ক্লাইম্বার, সে অনেক অনেক পাহাড়ে চড়েছে, কিন্তু যখন তার মৃত্যু হয়ে গিয়েছিল তখন মিডিয়া একটা ভুল খবর সবার মধ্যে ছড়িয়ে দিয়েছিল। তারা বলেছিল যে আমার বাবা ইচ্ছা করে সুইসাইড করেছে যাতে করে আমি ইন্স্যুরেন্সের টাকাগুলো পেয়ে যাই। তবে আসলে এমনটা কোনোদিনও ছিল না। আসলে সেই গল্পটা শেয়ার করে এই ব্যাপারটা বলার ট্রাই করছিল যে একটা না একটা সময় আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদের থেকে চলেই যাবে, তার মানে এইটা না যে আমরা তাদের সঙ্গে চলে যাব বা আমরা নিজেদেরকেই শেষ করে দেব। আসলে আমাদের মৃত্যু তো তখন আসবে যখন আমাদের সিরিয়াল আসবে, কিন্তু যতদিন আমাদের মৃত্যু না আসছে ততদিন আমরা কেন হাল ছেড়ে দেব? আমরা চাইলেই আনন্দের সাথে বাঁচতে পারি, আমরা চাইলে জীবনের সঙ্গে লড়াই করতে পারি। আসলে আমরা দেখতে পারি সে ট্রাই করছিল আরিসুকে একটু সাহস দেওয়ার, কারণ আরিসু তার সমস্ত কিছু হারিয়ে ফেলেছে। আর এই সমস্ত মোটিভেশনাল কথাগুলো শোনার পরে ফাইনালি আরিসু উঠে যায় আর সে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সে এই গেমের হেডকে যেই কোনো ওয়েতে খুঁজে বের করবে আর তার বন্ধুদের মৃত্যুর বদলা সে নিয়েই ছাড়বে। তবে যেহেতু তাদের দুজনেরও ভিসা একেবারে শেষের দিকে ছিল এই জন্য ফাইনালি রাতের বেলায় তারা দুজন চলে আসে একটা গেম এরিয়াতে, যেটা কিনা ছিল একটা টানেলের মাঝখানে। একটু মধ্যে যাওয়ার পরে ফাইনালি এখানে তারা একটা বাস পেয়ে যায়, যেই বাসের মধ্যে তারা অলরেডি 3টা প্লেয়ারকে পেয়ে যায় যারা কিনা অলরেডি 3টা গেম উইন করেছিল। আর তারা যেহেতু একসাথে 3টা গেম উইন করেছে এই জন্য তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তাছাড়া এখানে আমরা একজনের পায়ে একটু আঘাতের চিহ্ন দেখতে পারি, যে কিনা ভালোভাবে হাঁটতেও পারছিল না। আসলে এই গেমটার নাম দেওয়া হয়েছিল ডিস্টেন্স, মানে দূরত্ব। তাছাড়া এই গেমের সিম্বল ছিল 4 অফ ক্লাব, মানে এইটা একটা টিম গেম হবে, মানে সবাই মিলে এই গেমটাকে কমপ্লিট করতে হবে। তাছাড়া তাদেরকে মাত্র 2 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, এই 2 ঘন্টার মধ্যে তাদের গন্তব্যস্থানে তাদেরকে পৌঁছাতে হবে। আর যদি তারা পৌঁছাতে না পারে তাহলে তাদের সাথে কি হবে সেটা আপনি ভালো করেই জানেন। আর তখনই তারা তাদের ফোনের মধ্যে একটা ইন্ডিকেটরও দেখতে পারে, যেই ইন্ডিকেটর ইন্ডিকেট করছিল তারা কত দূরত্ব পাড়ি দেবে, মানে তাদের কত দূরত্ব পাড়ি দিতে হবে সেই ব্যাপারটা এখানে দেয়া ছিল। আর এরপরে যখন এখানে একজন গিয়ে বাসটাকে ড্রাইভ করার ট্রাই করে তখন তারা দেখতে পারে বাসের মধ্যে ফিউলই ছিল না, এই জন্য কোনোভাবে এটাকে স্টার্টই দেওয়া যাচ্ছিল না। আর এই জন্য ফাইনালি বাধ্য হয়ে তারা দৌড়ে এই জার্নিটাকে কমপ্লিট করার সিদ্ধান্ত নেয়। আসলে তারা টানেলের ওই পারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, মানে অন্য পাশে যেই মুখটা আছে সেখানে, সেই রাস্তাটা অনেক দূরের একটা জার্নি ছিল, এই জন্য এটা ছিল খুবই ডিফিকাল্ট একটা জার্নি তাদের সবার জন্য। তবে যেই ছেলেটার পায়ের মধ্যে আঘাত পেয়েছিল, মানে যে হাঁটাচলা করতে পারতো না, এখন সে তো এত দূরের জার্নি কোনোভাবেই কমপ্লিট করতে পারবে না, এই জন্য সে তাদের সবাইকে বলে তাকে এখানে রেখে দিয়েই যাতে করে তারা চলে
চলে যায়। মানে যেহেতু তার পায়ের মধ্যে সে আঘাত পেয়েছে, সো সে চাইলেও আর দৌড়াতে পারবে না। এই জন্য বাধ্য হয়ে তার বন্ধুরা তাকে ছেড়ে দিয়ে চলে যায়, আর সে এখানে বসে বসে ওয়েট করা শুরু করে কখন তার মৃত্যু তার কাছে চলে আসবে। তো এরপরে দৌড়াতে দৌড়াতে যখন তারা 6 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে ফেলে, তখনই তাদের সামনে একটা ভয়ঙ্কর ব্ল্যাক প্যান্থর চলে আসে। এটাকে দেখার পরে তারা ভয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে, তবে তাদের একজনকে সেই ব্ল্যাক প্যান্থর ধরে ফেলে। মানে যেই 3 জনকে তারা বাসের মধ্যে পেয়েছিল, সেখান থেকে একজনকে ব্ল্যাক প্যান্থর ধরে খাওয়া শুরু করে। আর এই ব্যাপারটা দেখার পরে তারা সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। তবে যখন সেই লোকটাকে ব্ল্যাক প্যান্থর খাচ্ছিল, তখন তারা 3 জন সুযোগ বুঝে এখান থেকে পালিয়ে চলে আসে। মানে তারা 3 জন আবারও জার্নিটাকে কন্টিনিউ করা শুরু করে। তবে আরও একটু সামনে যাওয়ার পরে ফাইনালি আরিসো কিছু বাইক পেয়ে যায়, যেগুলো নতুন অবস্থায় কোনো একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। আসলে এই বাইকগুলোর মধ্যে ফিউল তো ছিল, তবে এই বাইকগুলোর মধ্যে ব্যাটারি ছিল না। এই জন্য আরিসো ফাইনালি সিদ্ধান্ত নেয় সে যেই কোনো ওয়েতে এই বাইকগুলোকে সেই বাসের কাছে নিয়ে যাবে, যাতে করে এই বাইকের ফিউলগুলো দিয়ে সে বাসটাকে স্টার্ট করে এই পর্যন্ত নিয়ে আসতে পারে। আর এমনটা করলে যেই লোকটা বাসের মধ্যে বসে আছে, মানে যার পায়ের মধ্যে আঘাত পাওয়া, সেও যেই কোনো ওয়েতে নিজেকে বাঁচিয়ে ফেলতে পারবে। আর যখন আরিসু এগুলো নিয়ে সেই দিকে ব্যাক করছিল, তখন অন্যদিকে উসাগি আর অন্য একটা প্লেয়ার দৌড়াতে দৌড়াতে ফাইনালি টানেলের এই মাথায় চলে আসে, মানে টানেলের একেবারে মুখের কাছে চলে আসে। তবে এই টানেলের মুখটা পুরোপুরিভাবে সিল করা ছিল, আর ওই পারে ছিল পানির সমুদ্র। আসলে যখনই গেমটা শেষ হয়ে যাবে, তখনই এই পানিগুলো টানেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে, যেই জন্য এখানে থাকা প্রত্যেকটা প্লেয়ারের মৃত্যু হবে। আর যখনই গেমের সময় শেষের দিকে চলে আসে, তখন উসাগি আর সেই লোকটা দেখতে পারে যে আস্তে আস্তে করে নাটবল্টুগুলো খুলে যাচ্ছে, আর পানিগুলো মধ্যে আসা শুরু হয়েছে। আর এই জন্য সেই প্লেয়ারটা যে কিনা উসাগির সঙ্গে ছিল, তাকে বারবার করে উসাগি সেভ করার ট্রাই করছিল। তবে দৌড়াতে দৌড়াতে একটা সময় তারা দেখতে পারে পানি তাদের খুবই কাছে চলে এসেছে। আর এতক্ষণে আরিসুও সেই বাসটা নিয়ে এই পর্যন্ত চলে এসেছিল। এই জন্য সে হাত বাড়িয়ে দেয় উসাগিকে সেভ করার জন্য, কারণ উসাগি পানির মধ্যে চলেই যাচ্ছিল। তবে একেবারে শেষ মুহূর্তে কোনো রকমে আরিসু তাকে টেনে বাসের মধ্যে নিয়ে আসে, তবে তাদের পুরো বাসটাই পানির মধ্যে তলিয়ে যায়। আর যখন পানি শেষ হয়ে যায়, তখন তারা বাসের উপরে উঠে কোনো রকমে নিজেদের সেভ করার ট্রাই করে। আর যখনই তারা বাসের উপরের গোল লেখাটা দেখতে পারে, তখন তারা পুরোপুরি শক্ট হয়ে যায়। আসলে আরিসুর এই ব্যাপারটা মনে পড়ে যে যখন তারা বাসের মধ্যে গিয়েছিল, তখন তাদের মোবাইলে 0 ডিস্টেন্স শো করছিল। তার মানে তারা প্রথম থেকেই তাদের ডিস্টেন্সেই বসেছিল, মানে তারা তাদের গোলের মধ্যেই ছিল। কিন্তু এতক্ষণ তারা যেগুলো করেছে সেগুলো হচ্ছে বোকামি। কিন্তু ফাইনালি এত কষ্টের পরেও, 2 জন প্লেয়ারকে হারানোর পরেও তারা 3 জন কোনো রকমে এই গেমটাকে উইন করেই ফেলেছে। তো এরপরে পরদিন সকালবেলা আরিসু আর উসাগি একটা ব্রিজের নিচে দাঁড়িয়ে কথাবার্তা বলছিল। আর এখানে আরিসু উসাগিকে একটা বিষ সম্পর্কে বলে, যেই বিষ সম্পর্কে সে সেই ওয়াকি টকের মধ্যে শুনতে পেয়েছিল। সে বলে যে যেই কোনো ওয়েতে আমাদের সেই বিষটাকে খুঁজে বের করতে হবে, আর এই গেমের যেই মাস্টার মাইন্ড, তাকে তো আমার অবশ্যই খুঁজে বের করতে হবে, আর যেই কোনো ওয়েতে তাকে মারতে হবে। এখন হতে পারে সেই বিচের মধ্যেই হয়তো সেই মাস্টার মাইন্ড আছে, কারণ নয়তোবা ওয়াকি টকিতে বারবার করে কেন সেই বিচে যাওয়ার কথা বলা হচ্ছিল। আর এখন যেহেতু তাদের কাছে ভিসাও আছে, এই জন্য পরবর্তী কয়েকটা দিন তারা সেই বিচটাকে হয়ে খোঁজা শুরু করে। তবে অনেক খোঁজাখুঁজি করার পরেও তারা কোনোভাবেই সেই বীজটাকে খুঁজে পাচ্ছিল না। তবে এই ফাঁকে উসাগি আরিসুকে বিভিন্ন রকমের টেকনিক শিখিয়ে দেয়, যেমন কেমন করে শিকার করতে হয়, জঙ্গলে কিভাবে সার্ভাইভ করতে হয়, ইত্যাদি ইত্যাদি। আর আমরা দেখতে পারি এতে করে তাদের দুজনের মধ্যে বন্ধুত্বটা অনেক বেশি গভীর হয়ে গিয়েছিল। তো এরপরে একদিন রাতের বেলায় যখন একটা গেম এরিয়াতে গিয়ে আরিসু আর উসাগি দূর থেকে কিছু প্লেয়ারের উপরে নজরদারি করছিল, তখন তারা দেখতে পারে এখানে এমন কিছু প্লেয়ার ছিল যাদের হাতের মধ্যে স্পেশাল টাইপের একটা ঘড়ির মতো ছিল। আসলে এই ঘড়িটা সে দেখতে পেয়েছিল আগুনি নামের সেই প্লেয়ারের হাতে, মানে সেই প্লেয়ার যে কিনা একজন ওয়েল ট্রেনার ছিল, আর সে ঘোড়ার মুখোশ পরা লোকটাকে মারার ট্রাই করেছিল। আসলে সেখানে আগুনি এবং তার যতগুলো চামচা ছিল সবগুলোর হাতে ঠিক একই রকমের ঘড়ি ছিল। আর যখন এখানেও আরিসু এই ঘড়িগুলো দেখতে পারে, তখন সেটা ক্লিয়ারলি বুঝতে পারে যে হয়তোবা এই সমস্ত লোকগুলো কোনো একটা গ্রুপের হয়ে কাজ করে, আর তারা গেমের পরে কোনো রকমের জীবিত রয়ে গিয়ে একটা গাড়িতে করে সেখান থেকে কোনো একটা জায়গায় পালিয়ে যায়। এই জন্য তারা দুজনেই গাড়িটাকে ফলো করা শুরু করে, আর দৌড়াতে দৌড়াতে তারা চলে আসে এমন একটা জায়গায় যেখানে তারা সামনে একটা হোটেল দেখতে পারে। এই হোটেলটা দেখার পরে তারা পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ তারা দেখতে পারে পুরো শহরের মধ্যে কারেন্ট নেই, কিন্তু এই পুরো হোটেলটার মধ্যে কারেন্ট আছে। এটা দেখার পরে যখন তারা কিছু একটা ডিসকাশন করতে যাচ্ছিল, তখনই পেছন থেকে কেউ এসে তাদের উপরে আক্রমণ করে দেয়, আর তাদেরকে বেহুশ করে সেখান থেকে অন্য কোনো জায়গায় নিয়ে যায়। আর যখনই তারা জ্ঞান ফিরে পায়, তখন তারা দেখতে পারে তাদেরকে একটা স্পেশাল জায়গায় নিয়ে আসা হয়েছে। এখানে তাদেরকে চেয়ারের সঙ্গে বেঁধে ফেলা হয়েছে, আর তাদের সামনে কিছু লোকজন দাঁড়িয়েছিল। তখনই এখানে স্পেশাল একটা লোক চলে আসে, যাকে সবাই হেটার বলে চিনত। আর এখানে হেটার এসে তাদের সবাইকে বলে যে আমি হচ্ছে এখানের কিং। আর তাছাড়া আসল দুনিয়া এবং এই দুনিয়ায় যাতায়াতের যে রাস্তাগুলো, সেগুলো হেটার খুবই ভালো করেই চিনত। এরপর আমরা দেখতে পারি দেয়ালে সবগুলো কাঠ ছিল, আর হেটার তাদের সবাইকে বলে যে এখানে যেই সমস্ত মানুষগুলো কাজ করে, তারা সবাই হচ্ছে গিয়ে আমার স্পেশাল লোক। তারা
গেমে যায়, উইন করে বিভিন্ন কার্ডগুলো এনে আমাকে দেয়, আর তোমাদের মধ্যে যে কেউ যদি এখানে সমস্ত কার্ডগুলো এক জায়গায় করে ফেলতে পারো তাহলে তোমাদের মধ্যে যে কোনো একজন এই দুনিয়া থেকে আসল দুনিয়াতে ব্যাক করতে পারবে। এরপরে হেডার তাদের দুজনকে একটা অফার দেয়। সে বলে যে তোমাদের দুজনকে এখন নতুন করে একটা গেম খেলতে হবে, আর এই গেমের মধ্যে যদি তোমরা উইন করে ফেলো তাহলে তোমাদের যেই কার্ডগুলো তোমরা পাবে সেগুলো এনে আমার কাছে জমা করতে হবে, আর যদি তোমরা জমা না দাও তাহলে তোমরা খুব ভালো করেই জানো তোমাদের সঙ্গে কি করা হবে। আর যেহেতু এখন উসাগি এবং আরিসুর কাছে অন্য কোনো অপশনও ছিল না, এই জন্য বাধ্য হয়েই তারা হেডারের কথায় রাজি হয়ে যায়। আর এবার যখন রাতের বেলায় তারা সবার সাথে মিলে গেম খেলার জন্য চলে যায়, তখন এখানে তারা আগুনিকেও দেখতে পারে আর সাদা চুলওয়ালা সেই ছেলেটাকেও দেখতে পারে, যাদের দেখার পরে তো তারা পুরোপুরি শক্ত হয়ে গিয়েছিল। আসলে এই গেমের মধ্যে তাদেরকে বিশাল বড় বড় 4টা জন্তুকে মারতে হতো, যার মধ্যে বিশাল বড় একটা টাইগার ছিল, একটা ব্ল্যাক প্যান্থর ছিল, আর তাছাড়া একটা ঈগলও ছিল। আমরা দেখতে পারি আগুনি আর তার যে টিম ছিল তাতে সবার কাছেই বিভিন্ন রকমের অস্ত্র ছিল, এই জন্য এই অস্ত্রগুলোর সাহায্যে তারা খুব সহজেই এই টাইগারগুলোকে মেরে ফেলছিল। আর অন্যদিকে উসাগির টিমকেও একটা স্পেশাল ধরনের গেম দেওয়া হয়। আসলে তাদেরকে একটা অন্ধকার বিল্ডিংয়ের মধ্যে একটা নাম্বার খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়, আর তাছাড়া এই নাম্বারগুলো দেখার জন্য তাদের কাছে মাত্র 9টা ম্যাচের কার্ডই দেওয়া হয়। এই 9টা ম্যাচের কার্ডই শেষ হয়ে গেলেই তারা গেমটা হেরে যাবে, আর যদি এই 9টার মাধ্যমে তারা নাম্বারটা খুঁজে বের করতে পারে তাহলেই তারা উইন করে ফেলবে। আর আমরা দেখতে পারি যে উসাগি একেবারে শেষ মুহূর্তে এই নাম্বারটা খুঁজে বের করেই ফেলে। কিন্তু তখন এদিকে আমরা দেখতে পারি আসল গেমটা আসলে আরিসুর সাথে খেলা হচ্ছিল। আসলে এখানে সার্জন একটা মেয়ে যে কিনা আসলে হেটারের গ্রুপের ছিল, সে আরিসুকে নিয়ে একটা আন্ডারগ্রাউন্ডের বিল্ডিংয়ে চলে আসে, যেখানে সে আরিসুকে টেস্ট করার জন্য নিয়ে আসে যে আসলেই আরিসু কি হেটারের টিমে থাকার যোগ্য নাকি তাকে বের করে দেওয়া উচিত। এই টেস্টটা করার জন্যই সে আরিসুকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে আসে, আর আমরা দেখতে পারবো এখানে একটা ভয়ঙ্কর টেস্ট তাকে দিয়ে করানো হবে। তো এরপরে যখন সমস্ত প্লেয়াররা চলে আসে তখন সমস্ত প্লেয়ারদেরকে এনে কারেন্টের ট্রান্সমিটারের নিচে দাঁড় করিয়ে দেওয়া হয়। আমরা জানতে পারি এই গেমটার নাম হচ্ছে লাইট বাল্ব, আর এই গেমের সিম্বল হচ্ছে গিয়ে 4 অফ ডায়মন্ড। মানে এই গেমের মধ্যে আরিসুকে তার ব্রেইন ইউজ করে যেই কোনো ওয়েতে গেমটা উইন করতে হবে। তবে আমরা দেখতে পারি এই টানেলের মধ্যে আস্তে আস্তে করে পানি দিয়েও ভরা হচ্ছিল, মানে যাতে করে তাদের মধ্যে একটা প্রেশার ক্রিয়েট হয়, আর সময়ও খুবই কম ছিল। এই সময়ের মধ্যেই তাদেরকে টাস্কটা কমপ্লিট করতে হতো। আসলে তাদের সবার সামনে একটা বাল্ব দেয়া ছিল, যেই বাল্বের নিচে 3টা সুইচ ছিল, এ, বি এবং সি। এখন তাদেরকে এইটা বের করতে হবে যে কোন সুইচে টিপ দিলে বাল্বটা অন হবে। তবে এখানে আসল সমস্যাটা ছিল বাল্বের সামনের যে দরজাটা, সেই দরজাটা একটু পরে বন্ধ করে দেওয়া হবে। এই জন্য তারা এটা জানতেই পারবে না যে সুইচে টিপ দেওয়ার পরে সেই বাতিটা জ্বলেছে কি না। এখানে একটা মেয়ে যখন প্রচণ্ড ভয় পেয়ে তারগুলো চেক করার ট্রাই করে তখন একটা বিশাল বড় শকের কারণে সে সেখানেই মারা যায়। আর আমরা দেখতে পারি এখানে একটা হইচই শুরু হয়ে যায়। তবে আরিসু তার ব্রেইনের ইউজ করে ফাইনালি শেষ মুহূর্তে এই গেমটাকে উইন করে ফেলে। মানে এখানে নাম্বারটা ছিল বি সুইচে চাপ দিলেই সেই লাইটটা অন হতো। আর তখন আমরা জানতে পারি যে সেই সার্জন মেয়েটা অলরেডি অ্যান্সারটা জানতো, তবে সে আরিসুর টেস্ট নেওয়ার জন্য তাকে তেমন কিছুই বলেনি। তো এরপরে আরিসুকে আবারও হোটেলে ব্যাক করানো হয়, আর এরপরে তাকে হেটারের সামনে পেশ করানো হয়। কারণ আরিসু যেহেতু এখন সেই টাস্কটা কমপ্লিট করে ফেলেছে, এখন সে হয়ে গেছে হেটারের গ্রুপের একজন মেম্বার। তবে আমরা দেখতে পারি যেহেতু আজকে হেটারের ভিসার ডেটও শেষ হয়ে যাচ্ছিল, এই জন্য হেটার তাদের সবার সামনে অ্যানাউন্স করে বলে দেয় যে আজকে যেহেতু আমার ভিসার ডেট শেষ হয়ে যাচ্ছে, এই জন্য আমি আজকে রাতের বেলায় গেম খেলার জন্য যাব। আর তখন এখানে আমরা আগুনিকেও দেখতে পারি যে কিনা এই কথাটা শোনার পরে তার লোকজনকে ইশারা করে কিছু একটা বলছিল, যা মানে আমরা বুঝতে পারি যে হয়তো বা আজকে রাতের বেলায় কোনো একটা বড় ধামাকা হতে যাচ্ছে। তো এরপরে হেটারে চলে যাওয়ার পরে পরদিন সকালবেলা আরিসু এবং উসাগি দুজনে গিয়ে বিভিন্ন জনের কাছে জিজ্ঞেস করা শুরু করে যে যখন তারা আসল দুনিয়ায় চলে যাবে তখন তাদের সঙ্গে কি করা হবে, মানে তারা কি আগের লাইফটাই আবারও লিড করতে পারবে নাকি তাদেরকে এই গেমের মধ্যেই ফাঁসিয়ে দেওয়া হবে। তখন কেউ বলছিল তারা হয়তো বা পরবর্তী গেমে ফেসে যাবে, কেউ বলছিল লেজার লাইট দিয়ে তাদেরকে মেরে ফেলা হবে, ইত্যাদি ইত্যাদি। মানে আমরা দেখতে পারি কারো কাছেই সঠিক অ্যান্সার ছিল না, তারা সবাই তাদেরকে কনফিউজ করে দিচ্ছিল। তবে তখনই আরিসু একটা গুলির শব্দ শুনতে পারে, যেই জন্য সে বাইরে চেক করার জন্য আসে এখানে হয়েছেটা কি। তবে তখন সে দেখতে পারে যে আগুনের লোকজন কিছু মানুষকে শ্যুট করে তাদেরকে মেরে এখানে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে চলে গিয়েছে। আর তখনই তার সামনে সাদা চুলওয়ালা সেই ছেলেটা চলে আসে, যে কিনা এসে তাকে এক্সপ্লেন করে বলে যে কেন এই লোকগুলোকে খুন করা হয়েছে। সে বলে যে এই সমস্ত লাশগুলো হচ্ছে সেই সমস্ত মানুষের লাশ যারা এই হোটেলের নিয়ম ভঙ্গ করেছে, মানে যারা আগুনের কথা শোনেনি বা হোটেলের নিয়ম ভঙ্গ করেছে তাদের সবাইকে মেরে এখানে পুঁতে দেওয়া হয়েছে। আর এরপর সে বলে যে আমার কাছে এখান থেকে বের হওয়ারও একটা প্ল্যান আছে। আসলে আমাদেরকে হেটারের কার্ডগুলোকে যেই কোনো ওয়েতে চুরি করতে হবে, কারণ হেটারের উপরেও আমরা বিশ্বাস করতে পারি না, কারণ আমরা জানি না যে সে আমাদেরকে আসলেই আসল পৃথিবীতে পাঠাবে নাকি সে নিজেই আমাদেরকে ফাঁকি দিয়ে আসল দুনিয়ায় চলে যাবে। আর যেহেতু আরিসুর কাছে অন্য কোনো অপশন ছিল না, এই জন্য আরিসু তার কথায় রাজিও হয়ে যায়। তো
তো এরপরে যখনই তাদের সবাইকে মিটিংয়ে ডাকা হয় তখন মিটিংয়ে যাওয়ার পরে তারা পুরোপুরি শকড হয়ে যায়। তারা জানতে পারে যে আসলে হেটারেরও মৃত্যু হয়ে গেছে, মানে কালকে রাতে গেম খেলতে গিয়ে তার মৃত্যু হয়ে গেছে। আর তখন আগুনি তাদের সবাইকে বলে যে হেটারের যেহেতু মৃত্যু হয়ে গেছে এই জন্য এখানের এখন বর্তমানের কিং হচ্ছে গিয়ে আমি। আর যখনই আগুনি তাকে কিং ঘোষণা করে আর সবাই জানতে পারে যে এখন হেটারের মৃত্যু হয়ে গেছে আর আগুনি হচ্ছে নতুন কিং, তখন সবাই প্রচণ্ড টেনশনের মধ্যে চলে আসে, কারণ আগুনি ছিল খুবই ভয়ঙ্কর একটা মানুষ। আর এই সুযোগে সেই সাদা চুলওয়ালা ছেলেটা আরিসুকে হেটারের ঘরের মধ্যে পাঠায় যাতে করে সে সেই কার্ডগুলোকে চুরি করতে পারে। এখন যখনই সে গিয়ে একটা লকার খুঁজে বের করে আর সেই সাদা চুলওয়ালা ছেলেটা তাকে পাসওয়ার্ড বলে, তখন সেই পাসওয়ার্ডটা ছিল একটা ভুল পাসওয়ার্ড, যেই জন্য এখানে আলাম বাজা শুরু হয়ে যায় আর আগুনি আর তার সমস্ত লোকজন এসে আরিসুকে ধরে ফেলে। আসলে সেই সাদা চুলওয়ালা ছেলেটা পাসওয়ার্ড তো সঠিকই বলেছিল, তবে আরিসু চলে গিয়েছিল ভুল লকারের কাছে। আর তাছাড়া আমরা জানতে পারি যে এই সমস্ত ব্যাপারটা ছিল সাদা চুলওয়ালাই ছেলেটার একটা চাল, কারণ সে নিজেও জানতো না আসল লকারটা আসলে কোথায় আছে। সে শুধু পাসওয়ার্ডটা জানতো, তবে লকারটা কোথায় আছে সেটা সে জানতো না। আর এখানে যখন সে আরিসুকে পাঠিয়েছে আর আগুনি সমস্ত লোকজন তাকে ধরে আচ্ছা রকম ধোলাই করা শুরু করেছে, তখন বারবার করে আগুনি এখানে থাকা একটা হরিণের পেন্টিংয়ের দিকে তাকাচ্ছিল। আর এইটা দেখার পরে এই সাদা চুলওয়ালা ছেলেটা এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে সেই লকারটা এই পেন্টিংয়ের পেছনেই লুকানো আছে। আর একটু পরে আরিসুকে আচ্ছা রকম ধোলাই করে তাকে একটা রুমের মধ্যে এনে বেঁধে ফেলা হয়। তারা তাকে মারে না, কারণ আজকে রাতের বেলায় যেহেতু তার ভিসা শেষ হয়ে যাবে এই জন্য আরিসু আজকে রাতের বেলায় এমনিতেই মারা যাবে। আর তখন এদিকে সাদা চুলওয়ালা সেই ছেলেটা আবারও চলে আসে হেটারের ঘরের মধ্যে আর সেই পেন্টিংটা সরিয়ে সে আসল লকারটাকে খুঁজে বের করেই ফেলে। আর এরপরে পাসওয়ার্ড দিয়ে সেখান থেকে সমস্ত কার্ডগুলো চুরি করে সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে এখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে এখান থেকে যখন তারা যাচ্ছিল তখন তার গার্লফ্রেন্ডের আরিসুর জন্য অনেক বেশি খারাপ লাগছিল, কারণ বেচারা আরিসুকে শুধুই বলির পাঠা বানানো হয়েছিল। তবে যখনই তারা হোটেল থেকে বাইরে যাওয়ার ট্রাই করছিল তখনই তারা নোটিস করে যে হোটেলের মধ্যে লেজার লাগানো। আর এইটা দেখার পরে তারা এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আজকে রাতের বেলায় এই হোটেলটাই হয়ে গেছে গেম এরিয়া, আর এই হোটেলের মধ্যে যতগুলো মানুষ আছে তারা সবাই হয়ে গেছে এখানের প্লেয়ার। তো এরপরে হোটেলের মধ্যে বিশাল বড় করে একটা অ্যানাউন্স করা হয়, এই জন্য সবাই দৌড়ে লবিতে চলে আসে। আর লবিতে যখন তারা একটা একটা করে ফোন কালেক্ট করছিল তখন তারা দেখতে পারে এখানে একটা মেয়ের ডেড বডি পড়েছিল। আসলে এই মেয়েটাকে কেউ একজন মেরে ফেলেছিল। আর তখনই তাদের মোবাইলে মেসেজ চলে আসে যে তাদেরকে এই মেয়েটার খুনিকে খুঁজে বের করতে হবে। তাদের কাছে মাত্র 2 ঘন্টা সময় ছিল আর এই গেমের নাম দেওয়া হয়েছিল উইচ হান্ট। আসলে এই মেয়ের খুনিকে 2 ঘন্টার মধ্যে ধরে যদি তারা হোটেলের বাইরে নিয়ে পুড়িয়ে ফেলতে পারে তাহলেই এই গেমটা তারা উইন করে ফেলবে। এখন এটা শোনার পরে যেই মেয়েটা খুন হয়েছে তার বন্ধুকেই সবাই নিয়ে পুড়িয়ে দেওয়ার ট্রাই করে, কারণ তাদের মনে হচ্ছিল যে সেই হয়তো তার বান্ধবীকে খুন করেছে, কারণ সেই সবসময় তার সঙ্গে থাকতো। তবে যখন তারা সবাই মিলে জোর করে তাকে ধরে নিয়ে যাচ্ছিল তখন আমরা এখানে একটা মেয়েকে দেখতে পারি যে কিনা এসে তাদের সবাইকে থামিয়ে দেয়। আর এই মেয়েটা হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার যাকে একটু মনে রাখতে হবে। আর তখন আমরা দেখতে পারি আগুনি তার লোকজন নিয়ে চলে আসে আর সে তার লোকজনকে অর্ডার দিয়ে বলে দেয় যে এখানে যতগুলো মানুষ আছে সবাইকে শ্যুট করে মেরে ফেলো, কারণ খুনি তো অবশ্যই তাদের মধ্যে একজন। সো যদি সবাইকে মেরে ফেলি তাহলে এমনিতেই গেমটা শেষ হয়ে যাবে। আর এইটা শোনার পরে সবাই যে যার মতো পালানো শুরু করে, কারণ এখানে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছিল। আর এই তাড়াহুড়োর মধ্যে আমরা দেখতে পারি উসাগি কোনো রকমে গিয়ে আরিসুকে খুঁজে বের করে ফেলে আর কোনো রকমের শেষ মুহূর্তে তার জীবনটাকে সেভ করে। আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি সেই সার্জেন্ট মেয়েটা সেই খুন হওয়া মেয়েটার বুকের চাকুটাকে কোনো রকমে বের করে এইটাকে ল্যাবে নিয়ে টেস্ট করার সিদ্ধান্ত নেয়। আসলে সে এখানের ফিঙ্গারপ্রিন্টগুলো চেক করে এইটা দেখার ট্রাই করবে যে আসলেই তার খুনি কে। আর তখন ছাদে আমরা দেখতে পারি সাদা চুলওয়ালা সেই ছেলেটা আগুনের একটা স্পেশাল লোকের সঙ্গে মিট করে বলে যে আসলে আমাদের মধ্যে কেউ একজন তো আছে যে কিনা এই গেমের মাস্টার মাইন্ডের সাথে জড়িত, আর আমাদের সমস্ত ইনফরমেশনগুলো সেই লিক করে দিয়েছে। কারণ এই হোটেলটার কথাই ধরো, এই হোটেলটা এতদিন ধরে গেম এরিয়ার বাইরে ছিল, এই জন্য আমরা এখানে খুবই ফুর্তি করে জীবনটাকে পার করছিলাম। তবে এই ব্যাপারটাও কেউ একজন লিক করে দিয়েছে, এই জন্যই আজকে রাতের বেলা এই হোটেলটা গেম এরিয়া হয়ে গেছে। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে আগুনের এই লোকটার মাথা প্রচণ্ড গরম হয়ে যায় আর সে তাকে শ্যুট করে মেরেই ফেলার ট্রাই করছিল, কিন্তু একেবারে শেষ মুহূর্তে সাদা চুলওয়ালা লোকটা চালাকি করে তার গায়ে ফ্লেয়ার গান মেরে তাকেই সেখানে পুরোপুরি ঝলসে দেয়। আর এদিকে সেই সার্জেন্ট মেয়েটাও এটা বের করে ফেলে যে আসল খুনি আসলে কে। তবে সে গিয়ে কাউকে এই ব্যাপারটা বলতে যেত তার আগেই কিছু লোক এসে তাকে ধরে আচ্ছা রকম ধোলাই করে তাকে এখানে বেহুশ করে ফেলে রেখে চলে যায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি আগুনই এক এক করে সমস্ত লোকজনকে জড়ো করছিল আর তাদের সবাইকে শ্যুট করে মারার একটা প্ল্যানিং করছিল। তবে তখন আরিসু এসে বলে যে আসল খুনি হচ্ছে তুমি। আর তখন আগুনি বলে যে হ্যাঁ আসল খুনি হচ্ছে আমি সেই মেয়েটাকে খুন করেছি। তবে আসলে এখানে কারো এটা বলার পরেও সাহস হচ্ছিল না যে সে আগুনিকে শ্যুট করে মেরে ফেলে। তবে তখন আরিসু তাকে বলে যে না, তুমি আসলে সেই মেয়েটার খুনি না, তুমি হচ্ছে গিয়ে তোমার বন্ধু হেটারের খুনি।
আসলে আগুনি হেটারকে এই জন্য মেরেছিল কারণ এই সমস্ত মানুষদের মধ্যে থাকতে থাকতে তার মাথাটা খারাপ হয়ে গিয়েছিল। এই গেমটার জন্য এখন সে যেই কোনো কিছু করার জন্য ফুললি রেডি ছিল। তবে সে ছিল তার খুবই ভালো একজন বন্ধু যাকে সে কোনো দিনও হারাতে চাইতো না, কিন্তু যেহেতু এই সমস্ত লোকজনের জন্য তাকে বাধ্য হয়েই হেটারকে মারতে হয়েছে, এই জন্য এখন তার মনে হচ্ছে যে এই সমস্ত লোকগুলোই হচ্ছে গিয়ে হেটারের খুনি আর তাদের একটা শাস্তি তো হওয়াই উচিত। আর এই জন্যই সে হোটেলের মধ্যে একটা ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ শুরু করেছিল যাতে করে একে করে সবাইকে মেরে সে তার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে পারে। তবে তখন আরিসু তাদের সবাইকে বলে যে আসলে গেম মাস্টার এখনও আমাদের মাইন্ড নিয়ে খেলছে। সে আসলে এটা খুব ভালো করেই জানে যে আমাদেরকে কি করে সে ট্র্যাপে ফেলতে পারবে। আসলে এই মেয়েটাকে কেউ খুনই করেনি, এই মেয়েটা নিজেকেই নিজে খুন করেছে। আর এই ব্যাপারটার প্রমাণ দেওয়ার জন্য সার্জেন্ট মেয়েটাও সেই চাকুটা নিয়ে চলে আসে আর সে সবার সামনে এই ব্যাপারটা প্রমাণও করে দেয়। আর তখন সেই মৃত মেয়েটার বান্ধবী মানে যাকে শুরুতে তারা পুড়িয়ে দেওয়ার ট্রাই করছিল সে সবার সামনে দাঁড়িয়ে বলে যে হ্যাঁ আমিই হচ্ছে গিয়ে ডিলার, আমিই হচ্ছে গিয়ে গেম মাস্টারের সঙ্গে জড়িত। আর এইটা বলার সঙ্গে সঙ্গে একটা লেজার এসে তাকে সেখানে খুবই নির্মম একটা মৃত্যু দেয়। তবে তখন আমরা দেখতে পারি আগুনের সেই স্পেশাল লোকটা যাকে কিনা পুড়িয়ে দেওয়া হয়েছিল সে এই ভয়ঙ্কর অবস্থায় এখানে এসে সবার উপরে শ্যুট করা শুরু করে। আর এগুলো দেখার পরে আগুনই তাকে নিয়ে সোজা আগুনের মধ্যেই লাফ দেয়, যেই জন্য সবার জীবন তো সেভ হয়ে যায়। তবে আগুনের সাথে কি হয়েছে সেটা আমাদেরকে বলা হয় না। আর এরপরে বাকি সমস্ত লোকজন সেই মেয়েটার লাশ বাইরে বের করে বাইরে এনে জ্বালিয়ে দেয়, যেই জন্য এই গেমটা এখানেই ওভার হয়ে যায়। পুরো হোটেলের মধ্যেও আগুন ধরে গিয়েছিল, এই জন্য বাইরে থেকে দাঁড়িয়ে তারা সবাই তাদের প্রিয় হোটেলটার দিকে তাকিয়েছিল। আর তখনই আমরা দেখতে পারি সাদা চুলওয়ালা সেই ছেলেটা ভয়ঙ্কর ওয়েতে হোটেল থেকে বেরিয়ে আসে। আসলে আমরা তার হাতের 10 অফ হার্টেরও একটা কার্ড দেখতে পারি, যেই কার্ডটা তার বাকি কার্ডগুলোকে পূর্ণতা দিয়েছে। মানে এখন এখান থেকে বের হওয়ার জন্য তার শুধু আর শুধুমাত্র একটা ফেস কার্ডের দরকার। তারপরে পরদিন সকালবেলা উসাগি এবং আরিসু যেই মেয়েটাকে কালকে পুড়িয়ে দেওয়া হয়েছিল সেই মেয়েটার মোবাইলের মাধ্যমে তাদের কিছু ভিডিও দেখছিল। এখানে এই মেয়েটা বলে যে তারা হচ্ছে গিয়ে গেম ডিলার আর তারাই গেমগুলোকে ডিজাইন করে। তারা জানে যে কোন গেম কোথায় শুরু হবে এবং কিভাবে শেষ হবে। তবে তাদেরকে প্রতিনিয়ত প্রেশার দেওয়া হতো গেমগুলোকে আরও বেশি পেঁচানো, আরও বেশি ইন্টারেস্টিং বানানোর জন্য। আর তাছাড়া যদি তারা এটা কোনোদিন কাউকে বলে দেয় যে তারাই হচ্ছে গিয়ে ডিলার, তাহলে তাদেরকে সেখানেই মরতে হবে। এখানে এই ভিডিওর মধ্যে তারা একটা আন্ডারগ্রাউন্ডের টানেলও পেয়ে যায়। আর যখন তারা এই ভিডিও ফলো করতে করতে সেই টানেল পর্যন্ত চলে আসে তখন তারা দেখতে পারে এখানে অনেক অনেক লাশ পড়েছিল আর এখানে একটা ধ্বংসযজ্ঞর মতো হয়েছিল। আর তখন এখানে সাদা চুলওয়ালা সেই ছেলেটাও চলে আসে, যে কিনা এসেই তাদেরকে সেই কাগজটা দেখায় যেই কাগজটা সে সেই মহিলার পকেট থেকে পেয়েছিল। মানে যেই মহিলা ঘোড়ার মুখোশ পরে তাদের উপরে শ্যুট করার ট্রাই করেছিল। যদিও প্রথমে তার মনে হয়েছিল এটা একটা হাবিজাবি জিনিস, তবে এরপরে সে বুঝতে পেরেছে এইটা আসলে এখানে আসার একটা ম্যাপ ছিল। এখন যেহেতু কোনো রকমে তারা হেডকোয়ার্টারে চলে এসেছে, এখন তারা এই ব্যাপারটা ডিসকাশন করা শুরু করে যে কিভাবে তারা এখান থেকে বের হবে। তবে এরপরে তারা কিছু একটা বলতে যেত তার আগে এখানে সমস্ত লাইটগুলো অন হয়ে যায়, সমস্ত কম্পিউটারের স্ক্রিনগুলো অন হয়ে যায়। আর তখন আমরা স্ক্রিনে সেই স্পেশাল মেয়েটাকে দেখতে পারি যাকে মনে রাখার কথা আপনাদেরকে একটু আগে বলেছিলাম। আসলে এই মেয়েটা হেটারের গ্রুপেই ছিল আর এই মেয়েটা গেম মাস্টারের হয়ে কাজ করতো। এখানে প্রথমেই সমস্ত কার্ডগুলোকে এক জায়গায় করার জন্য সে তাদের সবাইকে কংগ্রাচুলেট করে আর সে বলে যে কংগ্রাচুলেশন, তোমরা সবাই এখন দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছো। আর যদি তারা এই স্টেজটাও পার করে ফেলতে পারে তাহলে তারা ফাইনালি ফেস কার্ডটা পেয়ে যাবে, যেটার মাধ্যমে হয়তো তারা পৃথিবীতে ব্যাক করলেও করতে পারে। আর এরপরে যখনই সেখান থেকে তারা বিল্ডিংয়ের বাইরে আসে তখন তারা দেখতে পারে যে তাদের সামনে বিশাল বড় একটা কিংয়ের কার্ড ছিল। আসলে এই কিং কার্ডগুলো আকাশে উঠছিল আর পুরো শহরের মধ্যে এই কিংয়ের কার্ডগুলোকে ঘোরানো হচ্ছিল। আর এমনই একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো সিজনটা এখানেই শেষ হয়ে যায়। আসলে এটা ছিল অ্যালিস ইন বর্ডারল্যান্ডের সিজন 1। সিজন 2 আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো, সেটার জন্য আপনাদের অপেক্ষাও করতে হবে না, হয়তো বা আপনারা পরশু দিনই সেটা পেয়ে যাবেন। তবে এখন আমাকে কমেন্ট করে এইটা জানাতে হবে যে এই সমস্ত গেমগুলোর মধ্যে কোন গেমটা আপনার সবচেয়ে ফেভারিট ছিল এবং কোন গেমটা আপনি নিজের বাস্তব লাইফে খেলতে চান। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন, কারণ আমরা এমনই ইন্টারেস্টিং ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসি। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।